আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংসদ চত্বর থেকে। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মুন্নাফ, একটু পরেই তো সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে এবং সেখানে অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করবেন। তো এখন পর্যন্ত আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? তামজিদ, আর কিছুক্ষণ পরে অর্থাৎ ঘণ্টাখানেক পরেই সংসদে দেশের ৫৫তম বাজেট উত্থাপন করবেন প্রথম অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে কিন্তু উপস্থিত থাকবেন তারেক রহমান। তিনিও প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই যে বাজেট উপস্থাপন করবেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ একটার দিকে, এখন থেকে ১ ঘন্টা আগে যে বিশেষ ক্যাবিনেট বৈঠক হয়, মন্ত্রিপরিষদ বৈঠক হয়, সেটি শেষ হয়েছে এবং সেখানে এই যে বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেটটি রয়েছে সেটি সেখানে অনুমোদন দেওয়া হয়েছে এবং এরপরেই মূলত এখানে আর কোনো বাধা থাকলো না। তবে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির অনুমোদন লাগে, সেটিও নিশ্চয়ই ৩টার আগেই সম্পন্ন হয়ে যাবে। এরপরে বাজেট যখন উপস্থাপন হবে তখন কিন্তু বাজেটের বিভিন্ন বিষয়গুলো অর্থমন্ত্রী তুলে ধরবেন। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু সরকার কর নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনার বাজেট যে উপস্থাপন ছিল, বাজেট বিষয়ক উপস্থাপনার মধ্যে আপনি জানিয়েছেন দর্শকদের। তারপর আমি একটু জানিয়ে রাখতে চাই যে কর নীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, সেখানে যে করমুক্ত আয় সীমা সেটি ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,২৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এটি কিন্তু এক ধরনের স্বস্তি দিবে সাধারণ মানুষের। আর যে সব সাধারণ মানুষ যেগুলো বাজেটের উপরে যে আশা থাকে, প্রত্যাশা থাকে, তার মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে যে কোন পণ্যগুলোর দাম বাড়ছে বা কোন পণ্যগুলোর দাম কমছে, মানুষ আসলে কতটুকু স্বস্তি পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে মানুষের বড় ধরনের আগ্রহ থাকে। তো এবার বিশেষ কিছু পণ্যে উচ্ছে কর কমাচ্ছে, পাশাপাশি শুল্ক অব্যাহতি দিচ্ছে, কর অব্যাহতি দিচ্ছে। ফলে যেমন একটি সংসার চালাতে যে ধরনের চাল, ডাল, আলু এই যে সহ 60টি পণ্যে যে শুল্ক কমানো হচ্ছে, সেটি কিন্তু এক ধরনের স্বস্তি দিবে। পাশাপাশি এই সরকারের যে বড় ধরনের লক্ষ্য ছিল যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে নবায়নযোগ্য যে জ্বালানি, সেই জ্বালানির ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের তাদের যে সিদ্ধান্ত ছিল এগুলো সাশ্রয়ী মূল্যে প্রদান করা এবং এগুলো যাতে সাধারণ মানুষ খুব দ্রুত এবং এগুলো বাস্তবায়ন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু রিনিউয়েবল এনার্জির নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আগামী ২০৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে, ইলেকট্রিক গাড়ির আমদানির শুল্ক কিন্তু সেখানে কমানো হচ্ছে। ফলে এই যে এই গাড়িগুলোর যে ব্যবহার সেটিও কিন্তু বাড়বে। আরেকটি নতুন বিষয় রয়েছে বাজেটে, সেটি একটু জানাতে চাই যে নির্বাচনী ইশতেহারে বিএনপি সরকার কিন্তু জানিয়েছিল যে তাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নিম্নশ্রেণীর জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্য বড় ধরনের বাজেটে বরাদ্দ থাকবে। সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি যে 1,45,000 টাকার মতো, 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ রয়েছে সামাজিক সুরক্ষা খাতে। তার মধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড রয়েছে। পাশাপাশি ইমাম মুয়াজ্জিন সহ জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা প্রদান সহ যারা বেকার শ্রমিক রয়েছে তাদের জন্যও এক ধরনের সহায়তা কর্মসূচি থাকবে। ফলে এই যে বাজেটটি রয়েছে, এই বাজেটটি স্বাভাবিকভাবেই দেখা যায় যে সাধারণ মানুষের জন্য এক ধরনের গুরুত্ব রয়েছে। তবে যে ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকা, সেই ঘাটতি পূরণের জন্য সরকার যে ধার করবে, ঋণ করবে বিদেশি এবং দেশি পর্যায় থেকে, সেই ধার মেটানোর জন্য যে সুদ পরিশোধ, ঋণ পরিশোধের যে একটি চাপ থাকবে, সেই চাপটি মিটিয়ে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটিও একটি বড় দেখার বিষয়। তো যদিও সরকার বলছে যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনবে। ধন্যবাদ মুন্নাফ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব বাজেট অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে।